নমস্কার, খবরের ময়নাতদন্তে আজকে কিন্তু আমরা রাজ্যে যে ঘটনাক্রম ঘটেছে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই কিন্তু আমরা আলোকপাত করব যে প্রতিকুল রহমান তিনি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু সংবাদ। ভোটের আগে যেহেতু প্রতিকুল রহমান একজন তরুণ তুর্কি বলা চলে সিপিএমের ছিলেন এবং তিনি একটা লড়াকু নেতা ছিলেন, এবং আমরা যদি দেখি যে 2024 সালে যে প্রার্থীর বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে, ঠিক তার হাত ধরেই কিন্তু তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অর্থাৎ রাজনীতিতে সব সম্ভব। অর্থাৎ রাজনীতিতে আমরা যদি বলি রাজনীতি একটা খেলা এবং সেই খেলাতে সব কিছুই কিন্তু সম্ভব, এবং আমরা দেখতে পেলাম আজকে প্রতিকুল রহমান তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা দুদিন আগে কিন্তু আলোকপাত করেছিলাম বিজেপির বিধায়ক বিষ্ণুপদ শর্মা, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং বলেছিলাম সেদিন যে আরও অনেক যোগদান কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো, এবং এক তৃণমূল নেতা সিপিএম নেতা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য একেবারে মুখিয়ে রয়েছেন, এবং আমরা দেখতে পেলাম আজকে কিন্তু সেই ঘটনা আমরা দেখতে পেলাম। এবং আমরা যদি দেখি আজকে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য তারা 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে চলেছেন, যার মধ্যে 1 মার্চ আমরা যদি দেখি তার অর্ধেক কিন্তু চলে আসবে, অর্থাৎ 240 কোম্পানি, এবং 10 তারিখের মধ্যে 240 কোম্পানি চলে আসবে। তো মনে করা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং 1 মার্চ থেকে 10ই মার্চের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। এবারে নির্বাচন কয় দফায় হবে সে নিয়ে কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। মোটামুটিভাবে মনে করা হচ্ছে এইবার নির্বাচন 3 দফাতে হবে। 3 দফাতে হয় নাকি 8 দফাতে হয় নাকি 1 দফাতে হয়, তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাঝখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত সরকারি সূত্রে কিন্তু এই তথ্য সামনে আসেনি। এমনকি আমরা যদি দেখি নির্বাচন কমিশনের আমরা দেখতে পেয়েছি, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, সেখানে কিন্তু কোনো সদুত্তর আসেনি যে কত নাম বাদ পড়তে চলেছে। 58 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গিয়েছিল খসড়া তালিকাতে, এবং মনে করা হচ্ছে 3টা ক্যাটাগরি কিন্তু করা হয়েছে, এবং 3টা ক্যাটাগরি মিলে প্রায় 15 লক্ষ নাম আরও বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কিছু নাম কিন্তু সংযোজন হবে, কিন্তু আমরা নতুন ভোটারকে পাবো, কিন্তু আমরা যদি দেখি প্রায় এই 15 লক্ষ নাম কিন্তু বাদ যেতে চলেছে। আমরা যদি ধরে নিই আরও নতুন ভোটার 3 লক্ষ পাবে, তাহলে 12 লক্ষের মতো কিন্তু নাম বাদ যাবে, অর্থাৎ 1 কোটি নাম বাদ যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে 80 লক্ষ নাম বাদ যেতে চলেছে। হ্যাঁ, 80 লক্ষ নাম কিন্তু বাদ গেলে সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে। এবং আমরা যদি দেখি যেভাবে বিজেপি নেতৃত্ব বারবার বলছিলেন যে 1 কোটি 101 কোটি, কেউ বলছিলেন 2 কোটি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে চূড়ান্ত তালিকা সেখানে যদি সত্যি 80 লক্ষ নাম বাদ যায়, তাহলে বিজেপির যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু পূরণ হবে না। অর্থাৎ বিজেপি কিছুটা কিন্তু ব্যাকফুটে থেকেই তাদের যে নির্বাচন সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে প্রথম দিন থেকে দেখা গিয়েছিল এএসআর ইস্যুতে তারা কিন্তু বিরোধিতা করেছিলেন, এমনকি তারা কিন্তু সুপ্রিম কোর্টেও চলে গিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসকে একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব থাকতে, এবং তার মাঝখানে আজকেও কিন্তু একটা ঘটনাক্রম ঘটেছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কিন্তু আজকে বেশ কয়েকটি জায়গায় এফআইআরও লঞ্চ হয়েছে, যেহেতু তাদেরকে বারবার করে হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা হচ্ছে। 7টি অভিযোগ এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি সেটা কিন্তু থানাতে একটা নথিভুক্ত হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আজকে একটা অত্যন্ত ঘটনাবহুল দিন, এবং আমরা খবরের ময়নাতদন্ত করতে বসে আমরা একেবারে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আজকে 21শে ফেব্রুয়ারি, আর 7 দিন বাদে আমরা আগামী শনিবার একেবারে চূড়ান্ত তালিকা দেখতে পাবো। অর্থাৎ আগামী 7 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু কোনো রাজনৈতিক দল বসে নেই। তারা ঘরোয়া আলোচনা, তারা ঘরোয়া সভা সমিতি কিন্তু করছে। যেহেতু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক চলছে, ফলে পরীক্ষার মৌসুমে মাইক বাজানো যাচ্ছে না, আমরা রাজ্যে কোনো জনসভা দেখতে পাচ্ছি না, কিন্তু ঘরোয়া বৈঠক বিভিন্ন রুমে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বৈঠক চলছে, অঙ্ক চলছে, কে এবারে যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন দল কাকে প্রার্থী করছে, কোন
জায়গা থেকে সেটা কিন্তু চর্চায় উঠে আসছে। আমরা অবশ্যই এগুলো নিয়ে ভবিষ্যতে কিন্তু আলোকপাত করব, আলোচনা করব, কিন্তু অনেক যে অভিনেতা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার কিন্তু আভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিগত যে নির্বাচনগুলি সেই যে সেই ট্রেন্ড কিন্তু আমরা এবারও নির্বাচনে দেখতে পাবো। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এবারে যে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এবার নির্বাচন এসআইয়ের পরবর্তী সময় কিন্তু হবে, অর্থাৎ দীর্ঘ একটা তালিকা থাকবে যে নাম বাদ, সেই নাম বাদের পর কিন্তু নির্বাচন হবে। এবং নির্বাচনে অনেকগুলি নতুন বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। প্রতিটা বুথে সর্বোচ্চ 1000 কিন্তু ভোটার থাকবে, 1000 বা 1050 জন ভোটার কিন্তু থাকবে। এবং আমরা যদি দেখি এবারে যে নির্বাচন সেই নির্বাচনে আরও একটি ঘটনাক্রম ঘটবে, সেটা হচ্ছে বহু আবাসন, যেখানে কিন্তু 1000 জন বা তার আশপাশে কিন্তু ভোটার রয়েছেন, সেই জায়গাতে কিন্তু এবার আর বাইরে কিন্তু তাদেরকে গিয়ে ভোট দিতে হবে না, সেই আবাসনের মধ্যেই কিন্তু ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ নতুন বুথ তৈরি হবে। আর নতুন যদি বুথ তৈরি হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যে বুথের সংখ্যা রয়েছে আমরা যদি দেখি সেই বুথের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা নতুন আরও একটি বিষয় কিন্তু দেখতে পাবো, এবার বুথের সংখ্যা কিন্তু রেকর্ড পরিমাণ বাড়তে চলেছে। এটা একটা উল্লেখযোগ্য দিক হবে এবারের যে নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আরও একটি উল্লেখযোগ্য দিক আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, এতদিন পর্যন্ত আমরা নির্বাচনের পরবর্তী সময় আমরা স্ট্রং রুম দেখতে পেতাম, ভোট গণনা দেখতে পেতাম বিভিন্ন ধরনের কলেজগুলিতে বা বড় স্কুলগুলিতে। এবার কিন্তু সেই সম্ভাবনা থাকছে না। অর্থাৎ এবার যে নির্বাচন সেই নির্বাচন হবে মূলত জেলাশাসক দপ্তরে, এবং বহু জায়গায় জেলাশাসক দপ্তরে পর্যাপ্ত জায়গা না থাকাতে কিছু জায়গায় কিন্তু মহকুমা শাসকের যে দপ্তর সেখানেও কিন্তু হবে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 200-র মতো কিন্তু কেন্দ্র বা এই যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে পর্যবেক্ষণ করা হয়েছিল, এবং পরবর্তী সময় 100 বা 100-র কিছু বেশি সংখ্যা কিন্তু ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। অর্থাৎ 300-টির কাছাকাছি কিন্তু আসন রয়েছে, 294টি। তাই আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো প্রতিটি কেন্দ্র যেখানে ভোট গণনা, এবার কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে গড়ে 3টি করে কেন্দ্রের কিন্তু গণনা আমরা দেখতে পাবো। অত্যন্ত উল্লেখযোগ্য দিক এটা এবারের যে নির্বাচন সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে। এটা একটা নতুন বিষয় মনে করা হচ্ছে। এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনের গণনা নিয়ে যে প্রশ্ন 2021 সালে উঠেছিল সেই প্রশ্ন আর যাতে না ওঠে সেই জন্য নির্বাচন কমিশন কিন্তু এই নতুন উদ্যোগ কিন্তু নিতে চলেছে। 2021 সালের নির্বাচনে ঠিক ভোট গণনার পরেই কিন্তু আমরা বারবার বলেছিলাম যে ভোট গণনা নিয়ে কিন্তু একটা বড় অভিযোগ আসছে, কারচুপির অভিযোগ আসছে। পরবর্তী সময় অনেকে কিন্তু হাসি ঠাট্টাও করেছিলেন, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই মিথ অনেকের কাছেই কিন্তু গ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ একাধিক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তারা কিন্তু দাবি করেছিলেন যে নির্বাচনের গণনা একটা ব্যাপক কারচুপির সম্ভাবনা থাকে। আর এই সম্ভাবনা যাতে এবারে 2026 সালের নির্বাচনে না থাকে সেই জন্য নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা নিচ্ছে। তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে এবার কোনো স্কুল কলেজে কিন্তু নির্বাচনের গণনা হবে না, পুরো নির্বাচনের গণনা হবে জেলাশাসক দপ্তর, এবং যদি সেখানে সম্ভব না হয় তাহলে এসডিও দপ্তরে। এবং আরও একটি উল্লেখযোগ্য দিক যেটা কিন্তু বিভিন্ন যারা ভোট গণনার সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ কর্মচারীরা তারা কিন্তু একটা দাবি করেছেন যে ভোট যারা দিচ্ছেন তাদের ভোট দানের যে চিত্র সেটা অবশ্যই দেখানো উচিত না, কিন্তু ভোটের যে কাউন্টিং সেটা অবশ্যই দেখানো উচিত বা সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। সেই জন্য তারা দাবি করছেন যে ভোটের যে কাউন্টিং হবে এবং ভোট দানের যে প্রক্রিয়া অন্তত সেটা যাতে লাইভ কাস্টিং করা হয়, অর্থাৎ লাইভ স্ট্রিমের মাধ্যমে সাধারণ মানুষ সবাই যেন দেখতে পায়, এই ব্যবস্থা করবার একটা কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। আমার মনে হয় এই প্রস্তাব যদি নির্বাচন কমিশন মেনে নেয় অন্তত ভোটের গণনাতে, তাহলে কিন্তু তাদের খুব বেশি বেগ পেতে হবে না। হ্যাঁ, প্রতিটা গ্রহণ কেন্দ্রে এই ব্যবস্থা করা কতটা সম্ভব সেটা আমি জানি না, কেন অল্প সময় রয়েছে। কিন্তু যদি আমরা ধরে নিই যে 100 বা 120টা কেন্দ্রে গণনা হচ্ছে, সেখানে প্রত্যেকটা টেবিল, সেই টেবিলের যে কাউন্টিং সেটা দেখানো জন্য একটা যদি লাইভ স্ট্রিমের ব্যবস্থা করা হয় সেটা অবশ্যই করা সম্ভব হবে। তবে সেটা নির্বাচন কমিশন করবে কিনা সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ পশ্চিমবঙ্গ শুধু নয়, যদি শুধু পশ্চিমবঙ্গের জন্য এই ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু তীব্র নিশানা করবে, কারণ আমরা জানি 5 রাজ্যে কিন্তু নির্বাচন হচ্ছে, অবশ্যই তার মধ্যে আসামও রয়েছে। সুতরাং নির্বাচন কমিশনকে এই ধরনের উদ্যোগ নিতে গেলে সারা দেশে
কিন্তু এই উদ্যোগ নিতে হবে এবং এই নির্দেশের পর কিন্তু এটা সারা রাজ্যে যেখানেই নির্বাচন হবে সেটা কিন্তু দাবি উঠবে। সুতরাং নির্বাচন কমিশন এই বিষয়ে কতটা ভাববে বা এটা করবে কিনা তার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আমরা বলতেই পারি এবারের যে নির্বাচন সেই নির্বাচনে অত্যন্ত কম সময় পাওয়া যাবে প্রচারের জন্য। কারণ আমরা যদি দেখি 27শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ভোটের প্রচারে বা যে কোনো ধরনের মাইকিংয়ের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ রয়েছে এবং সেটা উঠবে 28 তারিখ থেকে। এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 28 তারিখ এবারের যে মাস ফেব্রুয়ারি মাস 28 তারিখের মাস এবং 1 ফেব্রুয়ারি বা 2রা ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারি যে কোনো মুহূর্তে কিন্তু ভোটের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এবং তার কিন্তু 40 দিনের থেকে 45 দিনের মধ্যে আমরা যেটা জানতে পারছি যে নির্বাচন কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ এই সময় ওই অল্প সময় কিন্তু প্রচারের জন্য পাওয়া যাবে এবং এই যে অল্প সময় পাওয়া যাবে এটা কিন্তু আগেই ঠিক ছিল। আর সেই জন্যই কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার ঠিক আগে যখন কোনো বিধিনিষেধ ছিল না মাইকিংয়ের তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু প্রচার সেরে রেখেছেন এক পোস্ত এবং তারা এই মুহূর্তে ডিজিটাল মিডিয়াতে কিন্তু ব্যাপক হারে প্রচার চালাচ্ছেন। এবং আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলেন তাহলে কিন্তু আপনারা যেটাই খুলবেন দেখবেন সবচেয়ে বেশি বিজ্ঞাপন যেটা চলছে সেটা রাজনৈতিক বিজ্ঞাপন এবং সেই বিজ্ঞাপনের 3টি ধারা রয়েছে। এক হয় সেটা তৃণমূল কংগ্রেসের কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন, না হলে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন এবং এই দুটি যদি না হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের একটা বিজ্ঞাপন দেখতে পাবেন এবং রাজ্য সরকারের বিজ্ঞাপনে অবশ্যই কিন্তু মানুষ সাড়া ফেলেছে। তার যে প্রমাণ আমরা দেখতে পেয়েছি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যখন প্রথম দিন অর্থাৎ যখনই ফর্ম ফিল আপ শুরু হয়েছে তখন মানুষ কিন্তু সাড়া দিয়েছে, মানুষ কিন্তু এসেছে। এবারের যে নির্বাচন সেই নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 2021 সালের নির্বাচন 2026 সালের নির্বাচনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্য কি রয়েছে? সেম সময় কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা উজ্জীবিতভাবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিল এবং তৃণমূল কংগ্রেসকে মনে হচ্ছিল কিছুটা ব্যাকফুটে রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা যদি দেখি বহু রাজনৈতিক নেতা যাদেরকে মনে করা হচ্ছিল যে তৃণমূলের কাণ্ডারে তারা কিন্তু দল ছেড়েছিলেন। অবশ্যই শুভেন্দু অধিকারী ছিলেন, রাজীব ব্যানার্জি ছিলেন, আমরা যদি দেখি সব্যসাচী দত্ত ছিলেন, বহু নেতা কিন্তু দল ছাড়ছিলেন এবং সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা একেবারে যাকে চাণক্য বলা হতো মুকুল রায় বিজেপি শিবিরে ছিলেন। কিন্তু এইবারের যে নির্বাচন সেই নির্বাচনের আগে কিন্তু উল্টা চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে তৃণমূলকে কিন্তু ঘর গোছাতে দেখা যাচ্ছে, বহু রাজনৈতিক নেতা নেত্রী তারা কিন্তু অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এটা একটা উল্লেখযোগ্য দিক বা একটা আমরা যদি দেখি যে পার্থক্য 2021 সালের থেকে 2026 সাল। তবে 2021 সালের নির্বাচনের সঙ্গে বিজেপি তৃণমূলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2026 সালেও একটা নতুন বা আমরা একটা খুব বড় পার্থক্য সেটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 2021 সালে দুর্নীতি একটা ইস্যু ছিল, কিন্তু 2026 সালে এসে দুর্নীতি ইস্যু কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে। বরঞ্চ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে থাকার বদলে কিন্তু বিজেপি অনেক ব্যাকফুটে রয়েছে। তার কারণ অবশ্যই ইডি সিবিআই এর ভূমিকা। কেন আমরা 2021 সালের যে নির্বাচন সেই নির্বাচনের আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেরকমভাবে কোনো নেতা নেত্রীকে গ্রেপ্তার হতে দেখিনি দুর্নীতি ইস্যুতে, কিন্তু 2021 সালের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে খাদ্য বিভিন্ন ইস্যুতে কিন্তু তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং আমরা যদি দেখি গ্রেপ্তার হওয়াই কিন্তু সার হয়েছে। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে খুব বেশি যে পদক্ষেপ সেটা কিন্তু দেখা যায়নি। দীর্ঘ সময়ের পর পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকেই কিন্তু বেরিয়ে গিয়েছেন জেল থেকে এবং ফলে এই যে ইস্যুটা ছিল এই ইস্যুটা কিন্তু বাস্তবে বুমেরাং হয়েছে। অর্থাৎ বিজেপির পক্ষে যাওয়ার বদলে এই মুহূর্তে কিন্তু সেটা বিজেপির বিপক্ষে যাচ্ছে। মনে করা হচ্ছে যে সেটিং রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এই সেটিংয়ের কারণে কিন্তু বিজেপির যে নীতি সেই নীতির বিরুদ্ধে গিয়েও ইডি এবং সিবিআই কিন্তু বারবার করে দেখা গিয়েছে এই সব নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তারা কোনো একটা প্রমাণ্য নথি পেশ করে আদালতের মাধ্যমে তাদের বিচার সম্পন্ন করতে পারেনি। তারা জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকেই কিন্তু এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আশা রাখছেন। সুতরাং আমরা আগামী দিনে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে ঘটনাক্রমগুলি ঘটেছে সেগুলি নিয়ে কিন্তু আলোকপাত করলাম। দেখতে থাকুন খবরের ময়নাতদন্ত। নমস্কার।